আসসালামু আলাইকুম। নিয়মিত যারা ফুটবল অনুসরণ করেন তারা জানেন যে দলের বেঞ্চ যতটা শক্তিশালী তারা তত বেশি ভালো পারফর্ম করে মাঠে। এই ব্যাপারটা কিন্তু ক্রিকেটের ক্ষেত্রেও সঠিক। ব্যাপারটা কেমন? দেখুন, বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে যে একাদশ নিয়ে প্রথম টি-টোয়েন্টিতে নেমেছে, আজকের প্রেস কনফারেন্সে কোচ সালাউদ্দিন স্যারকে বারবারই জিজ্ঞেস করানো হয়েছিল যে বাকি যে ক্রিকেটাররা বেঞ্চে আছেন, অর্থাৎ আপনি মোহাম্মদ সাইফুদ্দিনের কথা বলতে পারেন, নুরুল হাসান সোহানের কথা বলতে পারেন, শামীম পাটোয়ারি কিছুটা অসুস্থ ছিলেন যে জন্য খেলেননি। আহ, এই যে যারা কালকের ম্যাচে একাদশের বাইরে ছিলেন, অর্থাৎ স্কোয়াডে তো 15 জন আছে, 11 জনের বাইরেও তো 4 জন আসে, সেই 4 জনকে আসলে বাকি দুই ম্যাচে খেলানো হবে কিনা এই প্রশ্ন বারবার উঠছে, কারণ বাকি 4 জনেরও ওই একাদশে খেলার মতো যথেষ্ট যোগ্যতা রয়েছে। কালকে আমরা যেটা দেখেছি যে শামীম পাটোয়ারি তিনি অসুস্থ থাকার কারণেই আমরা ধরে নিচ্ছে যে সাইফ হাসানকে ওই সুযোগটা দেওয়ার একটা স্লট তৈরি হয়েছিল। সাইফ হাসান কালকে তিনি দুর্দান্ত ভাবে পারফর্ম করেছেন। আমি ঠিক যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই সোজাই তিনি কালকে একটা ছক্কা হাঁকিয়েছিলেন ডাউন দ্য গ্রাউন্ডে। তাই সাইফ হাসানের ওই বিশেষ করে শেষ দুইটা ছয় সবার চোখে লেগে থাকার মতো। আমরা কালকে দর্শকদের কাছেও অভিব্যক্তি জানতে পেরেছি। তাই খুব স্বাভাবিকভাবেই সাইফ হাসান কালকে প্রুভ করেছেন। একই সাথে নুরুল হাসান সোহানকে নিয়েও তো আসলে অনেক আগ্রহের জায়গাটা আছে যে তিনি তো টানা পারফর্ম করে যাচ্ছেন। আহ, তিনি আসলে কতটা ভালো করতে পারছেন। পরিস্থিতি আসলে এইরকম কখন হয়, যখন আপনার বেঞ্চের ক্রিকেটাররাও ফর্মে আছেন, তারাও একাদশে থাকাটা ডিজার্ভ করে। এবং এই কথাটা কোচ সালাউদ্দিন আজকে প্রেস কনফারেন্সে ওর বারবার করে বলেছেন যে মূলত যখন আপনার একাদশের ক্রিকেটাররাও ভালো ফর্মে থাকবে, যখন আপনার বেঞ্চে যারা আছে তারাও ভালো ফর্মে থাকবে, এবং ওই ফর্মে থাকা ক্রিকেটার থেকেও বেটার করে একাদশে জায়গা করে নিতে হবে, এমন পরিস্থিতি যখন দলের আসে তখনই দলের ভালো করার সম্ভাবনাটা বেড়ে যায়। এশিয়া কাপের আগে বাংলাদেশের যে 15 জনের স্কোয়াড আছে সেখানে খুব কম ক্রিকেটারই আছেন যারা ফর্মে নেই, অর্থাৎ আপনি বলতেই পারবেন না যে এমন কোন ক্রিকেটার সেখানে আছেন যাকে অফ ফর্মে থাকা সত্ত্বেও দলে নেওয়া হয়েছে। তাই খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের যে বেঞ্চ, অর্থাৎ একাদশ করার সময় নিশ্চিত করেই 4 জনকে আপনাকে বাদ দিতেই হবে। খুব স্বাভাবিকভাবে এশিয়া কাপে যখন আপনি খেলতে যাবেন, বাংলাদেশের এখানে যদি আপনি পেসারদের নিয়ে কথা বলেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, প্রত্যেকেই পারফর্মার, প্রত্যেকেই ফর্মে আছেন। 1-2 ওভার এদিক ওদিক বাদ দিলে বাকি সবাই ভালো করছেন। তাই খুব স্বাভাবিকভাবে এই প্রত্যেকটা ক্রিকেটারের মধ্যে প্রত্যেককেই তো আর আসলে খেলানো সম্ভব না, এই 5 জন ক্রিকেটারকেই তো একাদশে জায়গা দেওয়া সম্ভব না, এর মধ্যে 2 জনকে আপনাকে বেঞ্চে বসাতেই হবে। খুব স্বাভাবিকভাবে আপনি যদি স্পিনারদের কথা চিন্তা করেন, নাসুম আহমেদ এত সুন্দরভাবে তিনি বোলিং করেন, টি-টোয়েন্টি ফর্মেতে তিনি পরীক্ষিত বোলার, অনেক ডট বল করতে পারেন। নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি যদি মাঠে নামেন, আমি হলফ করেই বলতে পারি 4 ওভারের মধ্যে তিনি 10 থেকে 12 বল, 15 বল পর্যন্ত ডট করতে পারার মতো সামর্থ্য তার আছে। তাহলে নাসুম যখন একাদশে সুযোগ পাবেন তিনিও ভালোভাবে পারফর্ম করতে পারবেন, এই সম্ভাবনাই কিন্তু 90%। আলটিমেটলি সেই নাসুমকেও আসলে দলে জায়গা দিতে গেলে রিশাদ হোসেনকে ড্রপ করার একটা সম্ভাবনা তৈরি হয়, বা শেখ মাহিদিকেও বিশ্রাম দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই আলটিমেটলি আসলে দলের যখন সবাই ভালো ফর্মে থাকে তখন আসলে দলের মধ্যে ওই যে প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা, সেটা কিন্তু বেড়ে যায়। এবং যেটা বলছিলাম যে বেঞ্চ যখন শক্তিশালী থাকে তখন দলের পারফরমেন্স করার পরিস্থিতিও বাড়ে। ধরুন আপনার একটা দল প্লেয়ার যখন একাদশে আছেন, তিনি কিন্তু খুব স্বাভাবিকভাবেই জানেন যে তার থেকে যদি বেটার কেউ পারফর্ম করে তাহলে কিন্তু তার ওই জায়গাটা থাকছে না। তাই খুব স্বাভাবিকভাবে প্রত্যেকের নিজের পারফরমেন্সের দিকে মন দেওয়ার জায়গাটা থাকছে। এবং যেটা কোচ সালাউদ্দিন বারবারই বলেছেন যে লম্বা সময় ধরেই ক্রিকেটারদের নিয়ে এবার একটা অনুশীলনের ব্যবস্থা করা গেছে, বা ওই সুযোগটা পাওয়া গেছে যাতে করে প্রত্যেকটা প্লেয়ারদের প্রবলেম ধরে ধরে সলভ করা গেছে। মানে সব সব সমাধান তো আর একবারে হবে না, তবে তারপরেও এশিয়া কাপের আগে যতটুকু সম্ভব এই সুযোগটা কিন্তু ক্রিকেটারদের ছিল, এবং সেটার যে একটা প্রতিফলন সেটা কিন্তু আমরা নিয়মিত দেখতে পাচ্ছি। শুধুমাত্র নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচটা দেখেই জাজ করছি না, শ্রীলঙ্কার আহ, সেই ম্যাচগুলো আমি সেখানে শ্রীলঙ্কায় উপস্থিত ছিলাম সৌভাগ্যবশত। তাই ক্রিকেটারদের উন্নতির যে জায়গাটা, তাদের যে চেষ্টার জায়গাটা, সেটা কিন্তু খুব হলফ করে বলা যেতে পারে। ফলাফল অনেক সময় পক্ষে আসবে, অনেক সময় পক্ষে আসবে না, সেটা ভিন্ন আলাপ। তবে এই মুহূর্তে বাংলাদেশ দলের একাদশ এবং একাদশের বাইরে সেই বেঞ্চের জায়গাটাও বেশ শক্তিশালী, এবং সেটাই বাংলাদেশ দলকে নিয়ে আলাদা করে আশা দেখানোর একটা সুযোগ আছে। খুব স্বাভাবিকভাবেই দর্শক থেকে শুরু করে আমরা গণমাধ্যম কর্মীরাও যখন দল ভালো করতে শুরু করে আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেড়ে যায়।
আমরা এশিয়া কাপ নিয়ে অনেক বেশি আলোচনা যেমন করছি, এটা নিয়ে কিন্তু ক্রিকেটারদের সঙ্গে আমাদের আলাপ হচ্ছে, এটা নিয়ে যারা কোচরা আছেন তাদের সঙ্গে আলাপ হচ্ছেন, কিন্তু তারা আসলে তাদের পা মাটিতেই রাখতে চাইছেন। তারা কোনো সময় খুব বেশি মানে বড় করে কোনো কথা বলছেন না যে আমরা একেবারে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে যাবো বা এরকম আমরা দল। হ্যাঁ, ক্রিকেটারদের মধ্যে ওই যে চ্যাম্পিয়ন হওয়ার যে আগ্রহ, যে লক্ষ্য, সেটা কিন্তু নিশ্চিত আছে। কারণ জাকির আলী অনেক বলেই গেছেন অনেক আগে যে আমাদের পুরো দলের এখন লক্ষ্য একটাই যে আমরা এশিয়া কাপ জিততে চাই। যেহেতু বাংলাদেশ এর আগেও এশিয়া কাপে কয়েকবার চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছে। মাশরাফির ওই সময়টাতে 3বার বাংলাদেশ ফাইনাল খেলেও শেষ পর্যন্ত আহ, বাংলাদেশ মানে হার জিততে পারেনি। তবে সেই জায়গাটাতে পরবর্তী প্রজন্ম অর্থাৎ সেই পঞ্চপাণ্ডবরা তারা তো নেই, এখন যারা আছেন তাদের হাত ধরে নতুন করে বাংলাদেশ দলের একটা নতুন যে উচ্ছ্বাস তৈরি হবে বাংলাদেশ দলকে নিয়ে, সেটার জন্য তো সেই বড় পারফর্মটা করার দরকার। সেটার জন্য ঠিক যতটা পরিশ্রম দরকার সেটাই তারা করছেন। এবং এই মুহূর্তে দলের যে কম্বিনেশন সেটা দাঁড় করাতে গেলে ওই যে মধুর একটা সমস্যায় পড়তে হচ্ছে। কারণ সবাই ফর্মে আছেন, একজনকে বাদ দিতে গেলে আর মানে একজনকে সুযোগ দিতে গেলে আরেকজনকে বাদ দিতে হবে, যাকে বাদ দিতে হবে তিনিও ফর্মে আছেন। তাই এই সুস্থ প্রতিযোগিতা থাকলে পুরো টিমের রেজাল্ট যেভাবে আসলে ভালো হচ্ছে প্রতিনিয়ত, সেটা আরো সামনের দিনে ভালো হবে, সেটাই প্রত্যাশা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।